কোরআন খতম হয়ে যাবে এটা হতে পারে? ধর্মগ্রন্থ বিতর্কে মুখ খুললেন মমতা। তো ধর্মগ্রন্থকে নিয়ে মুখ্যমন্ত্রী অসম্মানজনক কথা বলেছেন বলে দাবি তুলছেন বিজেপি নেতারা। এবার সেই অভিযোগের পাল্টা জবাব দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর বক্তব্য বিকৃত করে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ছড়ানো হচ্ছে জানালেন মমতা। এই দিন কলকাতা উত্তরের বড়বাজারের জনসভা থেকে এমনটাই বলেছেন তিনি। সম্প্রতি এক নির্বাচনী জনসভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে শোনা যায়, রামায়ণ, মহাভারত, কোরআন, বাইবেল শেষ হয়ে যাবে, তাও আমার কাহিনী ফুরবে না। মুখ্যমন্ত্রী বলেছেন, আমার কথা অর্ধেক কেটে মিথ্যা রটানো হচ্ছে। এর জন্য সিপিএম, কংগ্রেস এবং বিজেপির বিরুদ্ধে অভিযোগ তুলেছেন তিনি বলেছেন, ওরা কেটে দেখাচ্ছে যে কোরআন খতম হয়ে যাবে। এটা কি হতে পারে? কোরআন খতম করার আমি কে? মুখ্যমন্ত্রী পুরো বিষয়টি ব্যাখ্যা করে বলেছেন, তিনি এক নির্বাচনী জনসভায় গিয়েছিলেন। সেখানে বলেছিলেন ব্লক স্তর থেকে শুরু করে তিনি বহু উন্নয়নমূলক কাজ করেছেন। তার সরকারের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের তালিকা করা হলে তা অনেক লম্বা হবে। এই প্রসঙ্গেই তিনি রামায়ণ, মহাভারত, কোরআন, বাইবেলের সঙ্গে তুলনা টানেন। মুখ্যমন্ত্রীর ব্যাখ্যা, তিনি বোঝাতে চেয়েছিলেন যে এই ধর্মগ্রন্থগুলি অনেক লম্বা, তবুও এগুলি পড়ে শেষ করে ফেলা যাবে, তবুও তার সরকারের কাজের তালিকা পড়ে শেষ হবে না। সেই বিষয়টি বোঝাতেই তিনি এমনটা বলেছিলেন। এর সঙ্গে ধর্মগ্রন্থের ইতি ঘটার যে দাবি তোলা হচ্ছে তার কোনো সম্পর্ক নেই। তিনি আরও বলেছেন, খালি কোরআন খতম হয়ে যাবে এই অংশটুকু কেটে দেখাচ্ছে। কোরআন কেন খতম হবে? আমি এমনটা বলবোই বা কেন? মুখ্যমন্ত্রী এরপর বলেছেন, আপনারাও ভেবে দেখবেন আমি এমনটা বলতে পারি কিনা। এটুকু দেখেই যাতে আপনারা আর তৃণমূল কংগ্রেসে ভোট না দেন, সেটা করাতেই বিরোধীরা এমনটা করছে। আপনারা আগে বিষয়টি যুক্তি দিয়ে ভাববেন। তো এছাড়াও রয়েছে আজকের আরও একটি বেশ কয়েকটি খবর। আর তার আগে আপনাদের কাছে করবো একটা ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন। আর আপনি যদি এই ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই এই পেজটিকে ফলো করবেন এবং এই ভিডিওটিতে এক্ষুনি একটা লাইক করে দেবেন। জনস্বার্থে ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন। আর এইবারের লোকসভা ভোটে বাংলায় কোন দল বাজিমাত করতে চলেছে বলে আপনি মনে করে থাকেন, অবশ্যই আপনার মতামত কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন। তো দেখুন আজকের আরও একটি বড় খবর, ভুসি কেলেঙ্কারি থেকে রোজ ভ্যালি, ওনার দুর্নীতির ইতিহাস আছে, মমতাকে নিয়ে বিস্ফোরক তাপস। তো 24-এর লোকসভা ভোটের ঠিক আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন তাপস রায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের অন্যতম পুরনো সৈনিকদের মধ্যে একজন ছিলেন তিনি। তবে সেই সম্পর্কে ছেদ পড়েছে। বর্তমানে তিনি বিজেপির অংশ। উত্তর কলকাতা থেকে তাকে দাঁড় করিয়েছে গেরুয়া শিবির। এবার সেই তাপসী ভোটের ঠিক মুখে প্রাক্তন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এক হাত নিয়েছেন। 23শে মের সভায় তাপসের নাম না নিয়েই তৃণমূল সুপ্রিমো বলেছিলেন, বিগত এক বছর ধরে বিজেপির সঙ্গে যোগাযোগ রেখে চলেছিলেন তাপস। সেই অভিযোগেরও জবাব দিয়েছেন তাপস রায়। তিনি বলেছেন, সবাইকে নিজের মতো ভাববেন না। আপনি কতবার ইউপিএতে থেকে এনডিএর সঙ্গে এবং এনডিএতে থেকে ইউপিএর সঙ্গে যোগাযোগ রেখেছিলেন সেটা সবাই জানে। এরপর উত্তর কলকাতার তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায় আক্রমণ সানিয়ে তাপস বলেছেন, উনি স্বাধীনতা সংগ্রাম করে জেলে যাননি, ওনার দুর্নীতির ইতিহাস রয়েছে। 50 বছর আগে ভুসি কেলেঙ্কারি থেকে শুরু করে রোজভ্যালি এবং সাথে সাথে এইদিকে ওই সবাই দাঁড়িয়ে মমতাকে উদ্দেশ্য করে তাপস আরও বলেছেন, মাননীয় মুখ্যমন্ত্রী, আপনি প্রধানমন্ত্রীকে প্রাক্তন করতে চাইছেন, আপনি কবে প্রাক্তন হবেন সেই দিন গুনতে থাকুন। এদিকে বিজেপি প্রার্থীর এহেন মন্তব্যের তীব্র নিন্দা করেছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। তিনি বলেছেন, আমি এই মমতার মন্তব্যের বিরোধিতা করছি। উনি কোনো কারণবশত দলবদল করেছেন, তবে সেটার জেরে এতদিন যে দল করেছেন তার নেত্রী সম্পর্কে কথা বলা অনৈতিক। এদিকে আবার আজকের আরও একটি বড় খবর, সপ্তম দফার ভোটের আগে দুদিন ধ্যানমগ্ন হবেন মোদি, যোগে বসবেন কন্যাকুমারীর সেই বিবেকানন্দ শিলায়। তো লোকসভা ভোটের প্রচার শেষ হলে ধ্যানে বসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তামিলনাড়ুর কন্যাকুমারীতে দুদিন ধ্যানমগ্ন হবেন তিনি। সূত্রের খবর, মূল ভূখণ্ডের অদূরে যে শিলার ওপর বসে ধ্যান করেছিলেন স্বামী বিবেকানন্দ, সেই ধ্যান মণ্ডপম, সেই ব্যাসে বসে ধ্যান করতে পারেন প্রধানমন্ত্রী। আগামী 1 জুন লোকসভা নির্বাচনের শেষ দফার ভোট গ্রহণ। 8 রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের 57টি আসনে ভোট গ্রহণ ওই দিন। ওই দফাতেই ভোট রয়েছে মোদির কেন্দ্র বারাণসীতে। 4ই জুন ভোট গণনা। শেষ দফার ভোটের জন্য প্রচার শেষ হবে 30শে মে। প্রধানমন্ত্রীর দপ্তর সূত্রের খবর, 30শে মে সন্ধ্যা থেকে 1 জুন সন্ধ্যা পর্যন্ত দুদিন বিবেকানন্দ রক মেমোরিয়ালে ধ্যানে বসবেন মোদি। এর আগে দুবার লোকসভা নির্বাচনের প্রচার শেষেও আধ্যাত্মিক সফরে বেরিয়েছিলেন মোদি। 2014 সালের লোকসভা ভোটের প্রচার শেষে গিয়েছিলেন কেদারনাথ। 2019 সালে গিয়েছিলেন মহারাষ্ট্রের শিবাজির প্রতাপগড় দুর্গে। এবার তিনি যাবেন দক্ষিণ ভারতে। তো দেখুন আজকের আরও একটি বড় খবর, 8,000 টাকার জামা পরে ত্রাণ শিবিরে অভিষেক, 500 টাকায় মাস চালানোর বার্তা দিয়ে 8,000 টাকার জামা, অভিষেককে চরম নিশানা। তো এবার বঙ্গ বিজেপির তরফে টুইট করে অভিষেক ব্যানার্জিকে চরম নিশানা করা হয়েছে, যেখানে দাবি করা হয়েছে 8,000 টাকার জামা পরে ত্রাণ শিবিরে গিয়েছেন অভিষেক ব্যানার্জি, 500 টাকায় মাস চালানোর বার্তা দিয়ে 8,000 টাকার জামা পরে ত্রাণ শিবিরে যাওয়াকে বঙ্গ বিজেপির তরফে ভাঁওতাবাজি বলে দাবি করা হয়েছে। বঙ্গ বিজেপির তরফে বলা হয়েছে, মুখেই মারিতং জগৎ, কাজের বেলায় অষ্টরম্বা,
আর বুলিতে একদম হিরো। গরুর গাড়ির হেডলাইট লাগালে সেটা বুলেট ট্রেন হয়ে যায় না। সকাল থেকে বিজেপি কর্মীরা সন্দেশখালিতে বিপুল ঝড়ের মধ্যে মানুষের সেবায় নিজেদের উৎসর্গ করেছেন। দমদমে বছরের পর বছর সাংসদ থাকা সৌগত রায় এবং সেখানকার তৃণমূলের বিধায়করা নাটক করে বাঁশ নিয়ে জমা জল সরাচ্ছে। এইদিকে আমাদের প্রার্থী শিলভদ্র দত্ত তুমুল বৃষ্টির মধ্যে জায়গায় জায়গায় মানুষকে নিরাপদ আশ্রয়স্থলে পৌঁছে দেবার কাজ করছেন। 8,000 টাকার জামা পরে খোকাবাবু গেছেন ত্রাণের সাহায্য করতে। তৃণমূলের হয়তো মনে খুব কষ্ট যে ঘূর্ণিঝড়টা একটু আগে এলে এই টাকাটা পকেটস্থ করে ভোটের সময় বিলিয়ে দেওয়া যেত। দুঃখের ব্যাপার, তৃণমূলের সেই ইচ্ছার পূরণ হলো না। চোখের ট্রিটমেন্ট করাতে সুদূর আমেরিকা আর দুবাইয়ে দৌড়ে বেড়ানো মানুষ আজ অটোই চেপে ভাঁওতাবাজি না করে যদি নিকাশি ব্যবস্থা, বাঁধ নির্মাণ এবং এনডিআরএফ এবং কেন্দ্রীয় সরকারের সঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করতো, তাহলে পশ্চিমবঙ্গের মানুষকে এই বিপর্যয়ের দিন দেখতে হতো না এবং কিছু মানুষ প্রাণ হারাতো না। টিএমসি পিআর স্ট্যান্ডে যে প্রচেষ্টা চালাচ্ছে তা জনগণের কল্যাণে বিনিয়োগ করা উচিত। পরের বার যখন আপনি আপনার নেতার পোশাক পোস্ট করবেন, আগে মূল্য চেক করুন। বাংলার মহিলাদের জন্য আপনি মনে করেন তারা মাসে 500 টাকা দিয়ে তাদের জীবিকা নির্বাহ করবে, আর তখন তৃণমূল নেতাদের বাড়িতে এসকেলেটর এই নাটকের জন্য যথেষ্ট। কর্ম টিএমসিকে তাড়িত করবে। বঙ্গ বিজেপির করা এই টুইট ঘিরে শোরগোল শুরু হয়েছে। এদিকে আবার আজকের আরও একটি বড় খবর, বাংলায় আদৌ কতটা হাড্ডাহাড্ডি লড়াই, তৃণমূল নাকি বিজেপি, কিস্তিমাত করবে কে জানুন। তো দেশ জুড়ে সাধারণ নির্বাচনে একেবারে অন্তিম লগ্নে, শেষ দফায় ভোট 1 জুন। ইতিমধ্যেই চুলচেরা বিশ্লেষণ শুরু হয়ে গিয়েছে। কে আসতে পারে কেন্দ্রের ক্ষমতায়, কোন দল কতগুলি সিট পেতে পারে। বিভিন্ন সংবাদ সংস্থা থেকে শুরু করে সমীক্ষকরা তাদের পর্যবেক্ষণ তুলে ধরছেন। এবার জাতীয় সংবাদ মাধ্যম নিউজ এক্সের একটি বিশেষ অনুষ্ঠানে লোকসভা নির্বাচনে দেশ তথা বিশেষ করে পশ্চিমবাংলায় তৃণমূল, বিজেপি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলি কতগুলি আসন পেতে পারে সেই ব্যাপারে আলোকপাত করা হয়েছে। নিউজ এক্সের এই বিশেষ অনুষ্ঠানে সংবাদ মাধ্যম থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষকদের পর্যবেক্ষণ তুলে ধরা হচ্ছে। এবার নেটওয়ার্ক 18-এর কনসাল্টিং এডিটরের দায়িত্ব ছিলেন একসময় ভারতীয় রাজনীতির ছোট ছোট বিষয় নিয়ে, যিনি একাধিক গবেষণা করেছেন এবং তাকে কেন্দ্র করে একাধিক বই প্রকাশ হয়েছে। সেই অরুণ আনন্দ নিউজ এক্সে লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কী ফলাফল হতে পারে তার একটি পর্যবেক্ষণ তুলে ধরেছেন। অরুণ আনন্দ তার নিজের মতামত পেশ করতে গিয়ে বলেছেন, এবারের লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গ থেকে বিজেপি প্রায় 28টি আসন দখল করতে পারে। সেই জায়গায় দাঁড়িয়ে শাসক তৃণমূল পেতে পারে 14টি আসন। লোকসভা নির্বাচনকে সামনে রেখে একাধিক রাজনৈতিক বিশ্লেষক এবং অর্থনৈতিক বিশ্লেষকরা তাদের নিজেদের মতো করে বহু এক্স ফ্যাক্টরের উপর দাঁড়িয়ে সম্ভাব্য ফল তুলে ধরছেন। সেই রকমভাবেই নিউজ এক্সের এই অনুষ্ঠানে রাজনৈতিক বিশ্লেষক অরুণ আনন্দ যা তুলে ধরলেন তাতে শাসক তৃণমূলের চিন্তা বাড়তে বাধ্য। তবে সমস্তটাই বিভিন্ন ফ্যাক্টরের উপর দাঁড়িয়ে তাদের মতামত পেশ করা হচ্ছে। আসল ফলাফলের জন্য অপেক্ষা করতে হবে 4 জুন পর্যন্ত। তো দেখুন আজকের আরও একটি বড় খবর, এমন ব্যবস্থা নেব যে এদের আগামী প্রজন্ম দুর্নীতি করার আগে 10 বার ভাববে, হুঙ্কার মোদির। তো নির্বাচনী প্রচারে এসে ফের বাংলার দুর্নীতি নিয়ে সরব হলেন প্রধানমন্ত্রী মোদি। একই সঙ্গে দাবি করলেন তাঁর আমলে গত 10 বছরে কেন্দ্রে কোনো দুর্নীতি হয়নি। মোদির কথাই, গত 10 বছরে কেন্দ্রীয় স্তরে একটাও দুর্নীতি হতে দিইনি। বাংলায় দুর্নীতিকারীদের এমন ব্যবস্থা করব যে এদের আগামী প্রজন্মও দুর্নীতি করার আগে 100 বার ভাববে। টেনে আনলেন সন্দেশখালী থেকে কেশপুরের সন্ত্রাসের প্রসঙ্গও। তৃণমূলের পাশাপাশি বাম এবং তারও আগের কংগ্রেস সরকারকে দায়ী করেছেন মোদি। প্রধানমন্ত্রীর কথাই, পশ্চিমবঙ্গে কারখানার বন্ধ, চাকরি নেই, এই দুর্দশা কে করলো? প্রথমে কংগ্রেস লুটেছিল, তারপর বামেরা লুটেছিল, এখন তৃণমূল 2 হাতে লুট করছে। 3 জনেই পশ্চিমবঙ্গের দোষে হুঁশিয়ারি দিয়েছেন, তৃণমূল তো দূরে থাক, কারো ক্ষমতা নেই। মোদিকে তার সংকল্প থেকে সরিয়ে দেয়। ক্ষমতায় এলে 1 টাকার হিসাব হবে, দুর্নীতিকারীদের প্রত্যেকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। তো দেখুন আজকের অন্তিম আপডেট, ইভিএম বদলে দিচ্ছেন খোদ এসপি, ভিডিও পোস্ট করে বিস্ফোরক দাবি অমিতের। তো এক্স হ্যান্ডেলে অমিত লিখেছেন, আশ্চর্যজনকভাবে বিষ্ণুপুরের অতিরিক্ত এসপি এবং আইসিকে বুথের সিসিটিভি খুলতে দেখা গেছে। ইভিএম বদলানোর চেষ্টা করেছেন দুজনে। আমাদের প্রার্থী ঘটনাস্থলে গিয়ে এই কাণ্ড হাতে নাতে ধরে ফেলেন। মমতা বন্দ্যোপাধ্যায় এই নির্বাচনে হারতে চলেছেন, সেই কারণেই এই ধরনের অনৈতিক কাজ করতে হচ্ছে তাকে। পোস্টটিতে ইলেকশন কমিশনকে ট্যাগও করেছেন অমিত, অনুরোধ করেছেন ব্যবস্থা নিতে। এবার খোদ রাজ্য পুলিশের বিরুদ্ধেই অভিযোগ উঠল ইভিএম বদলের। নির্বাচন কমিশনের কাছে এই অভিযোগ করেছেন বিজেপির কেন্দ্রীয় সহ আহ্বায়ক অমিত মালব্য। অভিযোগের পাশাপাশি নিজের এক্স হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করেছেন অমিত। জানিয়েছেন বিষ্ণুপুরের অতিরিক্ত এসপি এবং আইসিকে নির্বাচনী বুথের সিসিটিভি খোলার চেষ্টা করতে দেখা গেছে। ইভিএম বদলে দেওয়ারও চেষ্টা করেছেন তাঁরা। বিজেপি প্রার্থী তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছান এবং তাদের হাতে নাতে ধরে ফেলেন দুজনকে। তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলেন, এই ছিল আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট। এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন এবং অবশ্যই ভিডিওটিকে রাজ্যের সমস্ত মানুষের কাছে শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।